প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বৈঠকে বসছে বিএনপি। ভোটের সময় নিয়ে হবে আলোচনা। বর্তমান পরিস্থিতিতে ভোট হলে ইলেকশন জেনোসাইডের শঙ্কা জামায়াতের, প্রবাসীদের ভোট দেওয়ার নিশ্চয়তা চায় জাতীয় নাগরিক কমিটি। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে। আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই। নির্বাচনে আমাদের সকল প্রবাসী ভাইদের ভোটাধিকার আমরা নিশ্চিত দেখতে চাই। নির্বাচনে কোনো দলের পক্ষে বিপক্ষে না দাঁড়ানোর ঘোষণা সিইসির। কমিশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান। আমরা রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। রাজনৈতিক নিয়ন্ত্রণ এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার 1308। হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে সাবেক ডিআইজি মোল্লা নজরুল। শয়তান শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যাংক লুটপাটে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টা। 12 অর্থ পাচারকারী চিহ্নিত, জানালেন প্রেস সচিব। বিদেশ থেকে টাকা ফেরাতে তৎপর সরকার। আওয়ামী লীগ আমলে পাঠ্য বই ছাপাতে ভারতের প্রেসকে একচেটিয়া কাজ দেওয়ার অভিযোগ। এনসিটিভিতে দুদকের অভিযান, অনিয়মে জড়িতদের খুঁজে বের করার ঘোষণা। এবং ফ্যাসিস্ট সরকারের নতজন পররাষ্ট্রনীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি, মন্তব্য আসিফ মাহমুদের। ভাঙন রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা, জানালেন পরিবেশ উপদেষ্টা। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে আলোচনা করবে বিএনপি। ইসির সঙ্গে মতবিনিময় শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরও বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে দলটির মহাসচিব বলেছেন, শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেয়া যাবে না, সবাইকে তাই সতর্ক হয়ে ধীরে পদক্ষেপ নিতে হবে। এ সময় অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছেন মির্জা ফখরুল। আর বিএনপির অন্য নেতারা বলেছেন, দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবে না বিএনপি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কমিশন কি করছে, প্রস্তুতি বা কতটুকু, এসব বিষয় জানতে রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান বিএনপির 3 শীর্ষ নেতা। মতবিনিময় করেন নির্বাচন কমিশনারদের সঙ্গে। পরে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, ভোটার তালিকা নিয়ে আলোচনা হলেও নির্বাচন কবে হবে তা নিয়ে কোনো কথা হয়নি। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। একই দিনে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, সংস্কারের নামে নির্বাচনে কালক্ষেপণ মেনে নেবে না দেশের জনগণ। সময় মতো যৌক্তিক টাইমে নির্বাচনটা দেন, সবাই অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনা। তারপরে আরেকটা ধাক্কা দিতে হবে। রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনা তুলে ধরে নগরীর সেগুনবাগিচা হাই স্কুল মাঠে শাহবাগ থানা বিএনপির কর্মশালায় যোগ দেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চায় না মন্তব্য করে তিনি বলেন, দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবে না বিএনপি। আমরা এত বছর আন্দোলন করেছি কি জন্য ভাই? ভোটের অধিকারের জন্য। আজকে সেই সম্বন্ধে কথা বলা যাবে না। বোঝা যায় নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে, সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না। কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে যাতে দেশটা একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকে। কোন অবস্থাতে বিএনপি
বাংলাদেশকে অস্থিতিশীল হতে দেবে না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় শেখ হাসিনার ফাঁদে পা না দিতে দেশবাসীকে আহ্বান জানান মির্জা ফখরুল। স্বাগত জানান অপারেশন ডেভিল হান্টকে। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনও একটা বৌদ্ধদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত সফলতা ধরে রাখতে খারাপ পদক্ষেপ না নেয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে ভোট হলে ইলেকশন জেনোসাইড হওয়ার শঙ্কা প্রকাশ করে অত্যাবশ্যকীয় সংস্কার করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে সিলেটে মুসলিম সাহিত্য সংসদের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশে এখনও ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে রয়েছে। তাদের নির্মূল করতেই ডেভিল হান্টের মতো অভিযান বেশি করে চালানো উচিত। পরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন জামায়াত আমির। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। রিয়েলি ডেভিল তো আছেই সমাজে। সেই ডেভিল হান্ট যদি হয়, 18 কোটি মানুষ, সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন, তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত দেখতে চায় জাতীয় নাগরিক কমিটি। বাংলা মোটরে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেছেন মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিন 30টি দেশের 75 জনকে নিয়ে জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সার্জিস আলম বলেছেন, যখন দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন হচ্ছিল, তখন প্রবাসী যোদ্ধারা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করেছেন। তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে দেশবাসী। এখন দেশে রয়েছে, তারা তাদের জায়গা থেকে এই বিষয় 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচনটি হবে, আমরা অবশ্যই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেই নির্বাচনে আমাদের সকল প্রবাসী ভাইদের ভোটাধিকার আমরা নিশ্চিত দেখতে চাই। এবং আমরা আমাদের জায়গা থেকে অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা দীর্ঘ সময় দেশের বাইরে বিভিন্ন সময়ে কাজ করেছেন, দেশকে সাপোর্ট করেছেন। তাদের মধ্য থেকে আমরা অবশ্যই একাধিক মানুষকে চাই যারা সংসদে গিয়ে পলিসি মেকিং এ কাজ করবেন। কোনো দলের পক্ষে বিপক্ষে নয়, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে চায় বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে ইসির বদনাম হওয়ায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান তার। গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতার ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে গত 15 বছরে বরাবরই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন। রোববার আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বললেন, ইসির বিরুদ্ধে এমন অভিযোগ কমিশন প্রধান হিসেবে তার গায়ে লাগে। প্রশ্ন রাখেন, দেশে কি শুধু নির্বাচন কমিশনই নষ্ট হয়ে গেছে? ইলেকশন কমিশনকে যখন কেউ সমালোচনা করে, এখন আমার গায়ে তীরের মতো লাগে, বিকজ আই ওন দিস অর্গানাইজেশন। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সিইসি বললেন, বর্তমান কমিশন রাজনীতিতে জড়াবে না, তাদের যে দায়িত্ব সেভাবেই কাজ করবেন। আমরা ইলেকশন কমিশনে যারা আছি, রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সিইসি। বক্তব্যে সবার সহযোগিতা কামনা করে নাসির উদ্দিন বলেন, ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয়। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শয়তান যতদিন থাকবে ততদিন এই অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন
স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরো বলেছেন, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদেরকেই করা হবে গ্রেফতার। স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, জামিনে মুক্ত অপরাধীদের দিকেও নজর রয়েছে সরকারের। এদিকে অপারেশন ডেভিল হান্টে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সহ সারা দেশে 1308 জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার পর সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করে যৌথ বাহিনী। শনিবার রাতে গাজীপুরের মোড়ে মোড়ে চলে সাঁড়াশি অভিযান। জোরদার করা হয় যৌথ বাহিনীর টহল, তল্লাশি করা হয় যানবাহন। এরই মধ্যে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত সহ অর্ধ শতাধিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। এছাড়া খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত হয় অপারেশন ডেভিল হান্ট। এই অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 4 নেতাকর্মী সহ আটক করা হয় বেশ কয়েকজনকে। এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, দেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। সামনে আরও পদক্ষেপ আসবে বলেও জানান তিনি। দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব। এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। এদিকে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে অপারেশন ডেভিল হান্টে তাদের আটক করা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এছাড়া শনিবার রাতে পুলিশের 5 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন। যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা সিএমএম আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনপত্রে বলা হয়েছে, 22 জুলাই রাজধানীর প্রগতি সরণিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন ভুক্তভোগী কলেজ ছাত্র ফাহিম হোসেন জুবায়ের। ব্যাংক লুটপাটে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন প্রেস সচিব। জানিয়েছেন, এরই মধ্যে অর্থ পাচারে জড়িত শেখ হাসিনার ঘনিষ্ঠ 12 জনকে চিহ্নিত করা হয়েছে, আর বিদেশ থেকে টাকা ফেরাতে চলছে জোর তৎপরতা। প্রেস সচিব আরও বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার চালুও হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। এতে উঠে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও সমসাময়িক নানা প্রসঙ্গ। প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে সব বাহিনীর সমন্বয়ে কেন্দ্রীয় কমান্ড সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে, যা দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে বলে আশা তার। আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। অর্থ পাচারে জড়িত শেখ হাসিনার ঘনিষ্ঠ 12 জনকে চিহ্নিত করার কথা জানিয়ে প্রেস সচিব জানান, ব্যাংক লুটকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বলেছেন, যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। 12টি যারা অলিগার্ক বা বড় যারা এই ব্যাংকিং সিস্টেমের থেকে লুটপাটের সাথে যারা জড়িত বা বিদেশে টাকা নিয়ে গেছেন, এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। এরা কিভাবে টাকা নিয়েছেন সেটার ট্রেলটা আমরা দেখছি। এটার একটা ইস্টাবলিশ একটা সিস্টেম আছে কিভাবে টাকাটা আনা যায়। গত 6 মাসে প্রবাসী আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, রমজানে খাদ্য ঘাটতির কোনো শঙ্কা নেই। ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকে 2 কোটি পাঠ্য বই ছাপানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে এনসিটিবিতে অভিযান চালিয়েছে দুদক। অনিয়মে জড়িতদের খুঁজে বের করা হবে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিম্নমানের পাঠ্যপুস্তক ও অবৈধভাবে ভারতীয় কোম্পানিকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দেওয়ার অভিযোগের সত্যতার খোঁজে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে অভিযান চালায় দুদক। সংস্থাটিতে আসা অভিযোগে বলা হচ্ছে 2011 সাল থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রাথমিকের বই ছাপানোর কাজ শুরু হলে ভারত ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি ছাপাখানা দরপত্রে অংশ নেয়। পরে শুধু ভারতের কয়েকটি ছাপাখানা একচেটিয়া কাজ পায়। কলকাঠি নাড়েন এনসিটিবির সাবেক চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক সহ বেশ কয়েকজন। এমনকি 2017 সালে সর্বনিম্ন দরদাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে সরকারের উচ্চ মহলের ইশারায় 2 কোটি বই ছাপানোর কাজ যায় ভারতের হাতে। নিম্নমানের ছাপার মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠলেও নিশ্চুপ ছিল বিগত আওয়ামী লীগ সরকার। দুদক বলছে এসব অনিয়মের সঙ্গে কারা জড়িত কিংবা পরামর্শক হিসেবে কারা ছিল তা বের করতে চায় সংস্থাটি। দরপত্র যে টেন্ডার যে কমিটি হয় এদের কোনো কারসাজির মাধ্যমে সেগুলো করা হয়েছে কিনা সেটা যাচাই আমরা এসেছি। এদিকে 187 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সম্পদ কানাডায় পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু তার স্ত্রীর সম্পদের বিরুদ্ধে আলাদা 4 মামলা করেছে দুদক। 124 কোটি 93 লক্ষ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন, দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক জানান, টিউলিপ সহ অন্য কারো মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়ে থাকলে সেই টাকা দেশে আনার উদ্যোগ নিয়েছে দুদক। এরই মধ্যে এসব বিষয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতির পর দাবি মেনে না নেওয়ায় লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। দুপুরে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি জানিয়েছেন কালই দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি। তবে এতেও আশ্বস্ত নন শিক্ষার্থীরা। ব্যারিকেড সরিয়ে শিক্ষা ভবনে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ, আর এতে আহত হন অন্তত 20 জন। রোববার বেলা 11টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন ম্যাথস শিক্ষার্থীরা। গত 3 মাস যাবত আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমরা আর আশ্বাস নিতে চাচ্ছি না। আমরা রাজপথে থেকে আমাদের দাবি আদায় করে বাড়ি ফিরতে চাচ্ছি। আমাদের নিয়োগ না দেওয়া হয়, আমাদের উচ্চশিক্ষা না দেওয়া হয়, কোর্স কারিকুলাম চেঞ্জ না হয়, আমরা তাহলে রাজপথ ছাড়ছি না। আমরা এখানে ডু অর ডাই ম্যাচ খেলবো। 7 দিন পর আবারও রাজপথে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার সুযোগ, শূন্য পদে নিয়োগ দেওয়া সহ 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেন তারা। আমাদের 4 দফা যৌক্তিক দাবি কিন্তু সর্বমহল স্বীকৃত। এদিন দুপুরে শাহবাগ আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী। শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ চলছে জানিয়ে বলেন সোমবারই দেয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি। 15 বছর 16 বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে, এটা একদিনেই চাইলে এটা সাথে সাথে চালু করা যাবে না। তো ইতিমধ্যে মিনিস্ট্রি থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল অথবা পরশুই ওনারা সার্কুলার দিয়ে দিবে। এটাকে আমলে নিয়ে হেলথ মিনিস্ট্রির যে প্রসিডিওরগুলো আছে এগুলো পুরোপুরি শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। তবে এতে আশ্বস্ত হননি শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিকেল 4:30টার দিকে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যান। শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড সরিয়ে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে পুলিশ। প্রাথমিকের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ বাতিলের প্রতিবাদে 4র্থ দিনের মতো শিক্ষক প্রার্থীদের অবস্থান কর্মসূচি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। এ সময় তারা জানিয়েছেন প্রথম ও দ্বিতীয় ধাপে শিক্ষক নিয়োগে কোনো ধরনের জটিলতা করা না হলেও তৃতীয় ধাপে এসে আইনি জটিলতা সৃষ্টি করে নিয়োগ থেকে তাদের করা হচ্ছে বঞ্চিত। আর তাই অবিলম্বে চূড়ান্ত সুপারিশ প্রাপ্তদের চাকরিতে বহাল করা না হলে তীব্র আন্দোলনের এ সময় হুঁশিয়ারি দিয়েছেন তারা। সরকারি প্রাথমিক শিক্ষক পরীক্ষায় চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েও চাকরিতে যোগদান করতে না পারায় বিদ্যালয়ের পরিবর্তে সহকারী শিক্ষক পদপ্রার্থীদের ঠিকানা এখন রাজপথ। রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নিয়ে নিয়োগের দাবিতে বিক্ষোভ করেন কয়েক হাজার চাকরি প্রার্থী।
একই পদে 2 ধাপে পরীক্ষায় উত্তীর্ণদের চাকরিতে নিয়োগ দেওয়া হলেও তৃতীয় ধাপের 6,531 জন সহকারী শিক্ষক পদে নিয়োগ স্থগিত করাকে চরম বৈষম্য হিসেবে দেখছেন তারা। আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমার বৃদ্ধ মা বাবা, অসুস্থ মা বাবা, এখন আমি ওদেরকে নিয়ে যাব কোথায়? আমাদের যে সার্কুলার, এটা তো 2023 সালের সার্কুলার, নতুন যে প্রজ্ঞাপন হয়েছে এটা মহামান্য জনপ্রশাসন সচিব বলেছে এটা যেন নতুন চাকরির ক্ষেত্রে কার্যকর হবে, কিন্তু এখন আমাদের ক্ষেত্রে কেন এটা হলো? সব ধরনের আইনি জটিলতা নিরসন করে অবিলম্বে চাকরিতে নিয়োগের দাবি সহকারী শিক্ষক পদপ্রার্থীদের। অন্যথায় রাজপথে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগপ্রাপ্ত হয়েছি, কিন্তু এখনো আমাদেরকে সেই নিয়োগ দেওয়া হচ্ছে না। নিয়োগপত্র হাতে দেওয়ার পরে তাদেরকে বাতিল ঘোষণা করা হয়। এই সরকার আমাদেরকে চাকরি দিয়ে এই সরকারি কেন তাহলে আমাদেরকে অসম্মানের মুখে ফেলে দিল? যত আইনি জটিলতা আছে এই জটিলতাগুলো দ্রুত সমাধান করে আমাদের যেন দ্রুত নিয়োগ দেওয়া হয়। গত 21 অক্টোবর তৃতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6,531 জনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তীতে 31 জন প্রার্থীর এক রিটের আদেশে নিয়োগ স্থগিত করেন উচ্চ আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী সরকার নতজানু পররাষ্ট্রনীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি। শক্ত কূটনৈতিক তৎপরতায় ভারতের সঙ্গে চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আর এদিকে ভাঙন রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা, জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে তিস্তা অভিমুখে দুই তীরে বসবাসকারী হাজার হাজার বাসিন্দা তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে অংশ নিতে তাদের এই যাত্রা। রোববার দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে রংপুরের কাউনিয়া রেল ব্রিজ সংলগ্ন তিস্তার পূর্ব পার। তিস্তা নিয়ে সীমাহীন সংকট ও সমস্যার কথা তুলে ধরে বাসিন্দারা বলেন, বন্যা, খরা, ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে জীবনযুদ্ধে টিকে আছেন তারা। ইন্ডিয়া থেকে পানি আসে, বন্যায় আমরা আমাদের সর্বোচ্চ হারিয়ে যায়। আমরা চাই তিস্তার সমস্যার সমাধান করে আমাদের উত্তরবঙ্গের মানুষের যে মঙ্গাপ্রীত অঞ্চল হিসেবে যে কুখ্যাতি রয়েছে, যে দুঃখবোধের জায়গা রয়েছে, সেখান থেকে উত্তরণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। গণশুনানি শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি। তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। তিস্তার চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আপাতত তিস্তার 45 কিলোমিটার এলাকা ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোন দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব, এইটা কোনোদিনও আন্তর্জাতিক রীতিনীতি সমর্থন করে না। একদিকে হচ্ছে আমরা চুক্তি, আরেকদিকে হচ্ছে আমাদেরকে জানি সময় মতন জানানো হয়। এইটা আমাদের না বলতে পারার তো কোনো কারণ নাই। তাহলে আর আমাদের কেমন ভালো বন্ধু, কেমন ভালো প্রতিবেশী। 2014 সালের পর থেকে ভারত একতরফা পানি প্রত্যাহার ও বর্ষা মৌসুমে পানি ছেড়ে মহা দুর্যোগ তৈরি করলে নদী পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। রাতের সময় আরো থাকছে। সমর্থকদের সঙ্গে বরিশালে বিপিএল ট্রফি জয় উদযাপন তামিম মুশফিকদের। বেলস পার্ক মাঠে আনন্দ আয়োজন, উচ্ছ্বসিত কীর্তনখোলার বাসিন্দারা। এবার বাণিজ্যের সংবাদ। রফতানি আয়ের ইতিবাচক ধারার মধ্যেই আবারও বাংলাদেশমুখী হচ্ছেন বিদেশি পোশাক ক্রেতারা। এতে বাড়ছে ক্রয়াদেশ। এমন পরিস্থিতিতে দর কষাকষি ছাড়া যেন কোনো প্রতিষ্ঠান ক্রয়াদেশ না নেয়, সেই আহ্বান বিকেএমইএ এর। ইয়ানুস শিফাতের রিপোর্ট। রফতানি আয়ের পরিসংখ্যান আর প্রবৃদ্ধির বিচারে গেল 7 মাস ধরে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে আবার আশার পালে হাওয়া লাগাচ্ছে আগামী দিনের ক্রয়াদেশ প্রাপ্তি।
দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএম এর তথ্য গেল জানুয়ারিতে ঢাকা জোনে রফতানি আদেশের বিপরীতে ইউটিলিটি ডিক্লারেশন বা ইউডি 33% বেড়ে দাঁড়িয়েছে $2.96 বিলিয়ন। আর চট্টগ্রাম জোনে দাঁড়িয়েছে $19.10 কোটি। বছর ব্যবধানে যা বেড়েছে 45.72%। ব্যবসায়ীরা বলছেন, চলতি অর্থ বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতায় ক্রেতারা অন্য দেশে চলে গেলেও সাম্প্রতিক চীন মার্কিন শুল্ক যুদ্ধের কারণে আবার তারা ফিরতে শুরু করেছেন বাংলাদেশে। তো এইটা যদি চীনের উপরে শেষ পর্যন্ত শুল্কটা যদি বহাল থাকে, তো তার একটা বেনিফিট আমরা ইনস্ট্যান্ট একটা বেনিফিট আমরা পাবো, এবং সেই অর্ডারটা কিন্তু আমি বলবো এখন যে ভালো অবস্থা আছে এর উপরে গিয়েও যোগ হবে। ক্রেতারা যখন আস্থা নিয়ে আবার ঝুঁকছেন বাংলাদেশি পোশাকে, তখন যেন কোনো প্রতিষ্ঠান কম দামে ক্রয়াদেশ নিয়ে অন্য উদ্যোক্তাকে ক্ষতির মুখে না ফেলে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিল্প নেতারা। দক্ষ দর কষাকষির অভাবে আমরা অ্যাটলিস্ট 5% আমরা প্রাইস হারাচ্ছি। একটু না বলা শিখেন, একটু রিফিউজ করেন, প্রাইসটা নিজেরা মানে লসে কোনো অর্ডার যেন কেউ না নেয়, কারণ আমাদের যে সুযোগটা আছে সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাইতে পারলে আমরা ভালো প্রাইসে অর্ডার নিতে পারবো। অর্থনীতিবিদরাও বলছেন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করলেই হবে না, দর কষাকষিতেও কৌশলী হতে হবে উদ্যোক্তাদের। আর তা করতে সরকারকে পাশে থাকার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের পণ্যের ন্যায্য দাম পাওয়াটা হচ্ছে আমাদের অধিকার, আমাদের শ্রমিকদের অধিকার। সবাই মিলে আসলে বাংলাদেশের যে তৈরি পোশাকের বা আমাদের রপ্তানি পণ্যের দাম বাড়ানোর জন্য আসলে এখানে সরকারকে লিড নিতে হবে এবং নিয়ে এই নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়ে যাতে বাংলাদেশে পোশাকের দামটা বা রপ্তানি পণ্যের দামটা ভালো পাওয়া যায় সেটার জন্য একটা দৃশ্যমান অগ্রগতি সাধন করতে হবে। রফতানি বাজার সম্প্রসারণে আসছে মুদ্রানীতিতে সুদ হার কমানোর দিকে নজর দেওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞার মধ্যেই বছরে উৎপাদন হচ্ছে প্রায় 12 লাখ মেট্রিক টন পলিথিন। অভিযানে কারখানা বন্ধ হলেও গোপনে আবারও চালু হচ্ছে। আর এজন্য শক্ত অবস্থানের ঘোষণা দিয়েও সফলতা পাচ্ছে না সরকার। অসচেতনতাকে দুষছেন পরিবেশ উপদেষ্টা। দেখব আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। এ যেন বাতির নিচে অন্ধকার, দেখতে আবাসিক ভবন হলেও বন্ধ দরজার পেছনে পলিথিন কারখানা। পরিবেশ অধিদপ্তরের ধারাবাহিক অভিযানের পরও চলছে উৎপাদন। এই চিত্র রাজধানীর পুরান ঢাকায়। কেন পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ পলিথিনের এত দৌরাত্ম্য, তার উত্তর খোঁজার চেষ্টায় সময় সংবাদ। গেল মাসে এই এলাকায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হন পরিবেশ অধিদপ্তরের পরিচালক। এতে 6 জনকে গ্রেফতার রিমান্ড দেওয়া হলেও আত্মগোপনে চলে যান অনেক মালিক। বন্ধের কয়েকদিন পর ফের চালু হয় কারখানাগুলো। এতদিন তো বন্ধ ছিল, কালকে থেকে না কবে থেকে আবার করছে, সরকারের নিষেধ দিছে, বন্ধ ছিল। 5 আগস্টের পর প্রাথমিকভাবে সুপার শপ ও কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। যদিও এমন সিদ্ধান্তে নানা বিড়ম্বনার অভিযোগ ভোক্তাদের। 554 টাকার বিল হয়েছে আমার, তো সেই জন্য আমার যদি 8 টাকার ব্যাগের প্রাইস দিতে হয় সেটা তো অনেক বেশি। 2002 সালে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের পর পলিথিনের নাম রাজস্বের খাতা থেকে মুছে গেলেও প্রতি বছরই চলছে কোটি কোটি টাকার এই বাণিজ্য। নিষেধাজ্ঞা অভিযানের পরও সবই চলছে আগের মতো। এজন্য জনসাধারণের অভ্যাসকেই দায়ী করছেন পরিবেশ উপদেষ্টা। বিকল্প নেই বলে যেটা ব্যবহার করছেন ওইটা আপনাকে কি অসুস্থতা দিচ্ছে জানেন? এখন বলছে মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে পলিথিন, মাইক্রোপ্লাস্টিক, এবং এইটা মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ করে দিতে পারে। এরপরেও যদি বলেন যে পরিবেশ অধিদপ্তর কেন পারছে না, তাহলে আগে আপনি জিজ্ঞেস করেন নিজেকে যে সমাজ হিসাবে আমরা কেন পলিথিন শপিং ব্যাগ বর্জন করতে পারছি না। বিশেষজ্ঞ বলছেন, ভর্তুকি দিয়ে হলেও সহজ বিকল্পের পথে না হাঁটলে এই বিষাক্ত পণ্য গিলে খাবে দেশের নদী, মাঠ, প্রাণ, প্রকৃতি। একই সাথে পলিথিনের উৎস থেকে পলিথিন বন্ধ করতে হবে, একই সাথে মানুষের প্রয়োজন মেটানোর জন্য সহজলভ্য একটি বস্তু, দ্রব্য বা ব্যাগ মানুষের যোগান দিতে হবে। যদি পাশাপাশি দুটো কাজ করা যায় তাহলে পলিথিন নিয়ন্ত্রণ হবে। পরিবেশ বাঁচাও আন্দোলনের গবেষণা বলছে বছরে 12 লাখ মেট্রিক টনের বেশি প্লাস্টিক পলিথিন উৎপাদন হচ্ছে। এর মধ্যে দিনে 73,000 টন পলিথিন বর্জ্য ফেলা হয় পদ্মা, মেঘনা ও যমুনা নদীতে। না আছে অধিদপ্তরের ছাড়পত্র, না আছে সচেতনতা কিংবা সরকারের কঠোরতা। পলিথিন গিলে খাচ্ছে প্রকৃতি। জাতিসংঘ বলছে 2050 সালের মধ্যে নদী ও সমুদ্রে পলিথিনের পরিমাণ হবে মাছের চেয়েও বেশি। অথচ এর নির্মূলে কার্যকরী কোনো উপায় এখনও জানা নেই দায়িত্বশীলদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।
অতিরিক্ত দর্শক চাপে পণ্ড ফরচুন বরিশালের শিরোপা উৎসব। নগরীর বেলস পার্কে সমর্থকদের ভিড়ের কারণে স্টেজ পর্যন্ত ক্রিকেটারদের গাড়িতে আসতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। এরপর ক্রিকেটাররা স্টেজে উঠলে নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে মঞ্চের কাছে সমর্থকরা চলে আসেন। এরপর দ্রুত অনুষ্ঠান শেষ করে বিশেষ প্রোটোকলে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় ক্রিকেটারদের। এই ট্রফিটার জন্য কতই না অপেক্ষা। দূর থেকে হলেও নায়কদের যে এক নজর দেখা যায়। বেলস পার্ক যেন লাখো মানুষের জনসমুদ্র। ঘড়ির কাঁটায় সময় পেরোয়, কিন্তু ভিড় ঠেলে টিম বাস স্টেজে আসতে পারছে কই। পথে আটকা ঘন্টা খানেকের বেশি। সমর্থকদের ভালোবাসা কিছুক্ষণের মধ্যে রূপ নেয় বিশৃঙ্খলায়। লাখো মানুষের আবেগ সামাল দিতে পারেননি আয়োজকরা। শেষমেশ স্টেজে ওঠেন মুশফিক, রিয়াদ, রিশাদরা, কিন্তু মিনিট তিনেকের বেশি থাকতে পারেননি। চরম হট্টগোল, হই হুল্লোর, নাজেহাল অবস্থা। তবুও জাতীয় দলের তারকা ক্রিকেটারদের এক নজর দেখাতেই তৃপ্তি। বিপিএল এর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বলে কথা। তামিমরাও ট্রফি উঁচিয়ে ধরে জবাব দিলেন সেই ভালোবাসার। এটা আমার কাছে বড় একটা পাওয়া, আর আমি মূলত আসার কারণ হচ্ছে তামিম ভাইয়ের কাছে একটা অটোগ্রাফ নিব। তামিমের জন্য আমরা তামিমের বিগ ফ্যান। নেক্সট টার্গেট 26 সালের ট্রফিটা আমাদের হতেই হবে। আমরা বিপিএল এর ট্রফিটা পুরোপুরি আমাদের সম্পত্তি বানিয়ে নিতে চাই। এই বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বিপিএল এর খেলা এই বরিশালে যাতে দেওয়া হয়। এখানে জনসমুদ্র হয়ে গেছে। এত মানুষ যদি হইতো খেলা দেখার জন্য আরো বেশি মানুষ হবে। এর আগে বিশেষ বিমানে টানা 2 বিপিএল শিরোপাকে সঙ্গী করে বরিশালে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। পথে পথে উৎসুক জনতার ঢল, হাত নেড়ে অভিবাদন, এক আবেগ ঘন পরিবেশ। তবে শেষ পর্যন্ত ভক্তদের পাগলামিতে ভেস্তে যায় কনসার্টের পরিকল্পনা, ভেস্তে যায় আরো অনেক আয়োজন। কিন্তু ভালোবাসার কাছে ওসব যে নস্যি। দিন শেষে ভালোবাসাই তো আসল। বরিশাল ক্রিকেটের শহর, বরিশাল বিপিএল এর শহর। প্রমাণ করে দেয় ক্রিকেট ভালোবাসেন। বিপিএল ফিরুক বরিশালে। মাহবুব রিমন, বেলস পার্ক, বরিশাল। এবার ফুটবল। অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন হামজা দেওয়ান চৌধুরী। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের জন্য আজ 38 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। সেখানে হামজা ছাড়াও আছেন আরও এক প্রবাসী ফুটবলার। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্ব। সে ম্যাচের জন্য প্রাথমিক একটি স্কোয়াড দেওয়া হয়েছে, যে তালিকায় অনুমিতভাবে আছেন ইপিএল এর শেফিল্ড ইউনাইটেড ফুটবলার হামজা। এছাড়াও রয়েছেন আরও এক প্রবাসী ফুটবলার। ইতালিয়ান চতুর্থ সারির লিগে ওলভিয়া কালসিও ক্লাবে খেলেন তিনি। 38 সদস্যের দলের মধ্যে সবচেয়ে বেশি ফুটবলার রয়েছে বসুন্ধরা কিংসের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বৈঠকে বসছে বিএনপি। ভোটের সময় নিয়ে হবে আলোচনা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে ইলেকশন জেনোসাইডের শঙ্কা জামায়াতের। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার 1308 হত্যা চেষ্টা মামলায় রিমান্ডের সাবেক ডিআইজি মোল্লা নজরুল। শয়তান শেষ না হওয়া পর্যন্ত অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ব্যাংক লুটপাটে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টা। 12 অর্থ পাচারকারী চিহ্নিত, জানালেন প্রেস সচিব। বিদেশ থেকে টাকা ফেরাতে তৎপর সরকার। এ ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।